শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্রোতের ভেতরে ঘূর্ণি, ঘূর্ণির ভেতরে স্তব্ধ আয়ু। লেখো আয়ু, লেখো আয়ু, চুপ করো, শব্দহীন হও। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জীবন চলে, আমরাও চলি তার মধ্যেই। কিন্তু কি রয়েছে এই চলার সম্পর্ক আর বিন্যাসে? আসলে জীবনটাই বৈচিত্র্যময়। কখনো আলো ঝলমলে রঙিন, কখনো বাস্তবতার কষাঘাতে বেদনাদায়ক। ঠিক তাই, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কখনো বা জীবনের আয়ু স্তব্ধ ও শব্দহীন হয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, নদীমাতৃক এদেশে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায় প্রতি বছরই হয়। বন্যায় ক্ষেতের ফসল নষ্ট হয়, ঘরবাড়ি রাস্তাঘাট ধ্বংস হয়, গবাদি পশু ভেসে যায়, হাঁড়ি পাতিল বাসন কোসন সাজানো সংসার সবই ভেসে যায় বন্যার বিভীষিকায়। বর্ষাকালে ও পরবর্তী সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে যখন প্রবল বৃষ্টিপাত হয়, তখন বাংলাদেশের নদ নদীগুলো উপচে পড়ে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সৃষ্টি করে সর্বনাশা বন্যা। তলিয়ে যায় গ্রাম, জনপদ, জীবনের সম্বল। প্রিয় বন্ধুরা, আমাদের জীবন ও অস্তিত্বের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে নদী। শুরুতেও বলেছি, এই নদী কখনো কখনো হয়ে ওঠে দুঃখের কারণ। যুগ যুগ ধরে এদেশের মানুষ এই বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই বসবাস করছে। প্রবাদে বলে, নদীর কূলে বাস, দুঃখ 12 মাস। আর এই দুঃখ বেদনা নিয়েই আমরা দেখি বন্যার ফলে গ্রামের কাঁচা রাস্তা, পুল, কালভার্ট কিভাবে ভেঙে পড়ছে, যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়ছে বিচ্ছিন্ন। তখন অসীম দুর্ভোগে পড়তে হয় উপদ্রুত এলাকাবাসীকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এদেশের হতদরিদ্র মানুষ। তাদের শন বাঁশের কাঁচা ঘরবাড়ি অধিকাংশই ডুবে যায় এবং পচে ভেঙে যায়। দুর্ভোগের শেষ নেই। আশ্রয়হীন অসহায় হয়ে নারী ও শিশু নিয়ে তারা ওঠেন বেড়ি বাঁধে স্কুল ঘরে, মসজিদে। বিপর্যস্ত বানভাসী মানুষ তখন কর্মহীন হয়ে নিদারুণ দিন পার করতে থাকেন। নিরুপায় হয়ে একসময় খাদ্য আশ্রয়ের আশায় ছুটতে থাকেন তারা শহরের দিকে। হ্যাঁ বন্ধুরা, বন্যার সময় খাদ্য, আশ্রয়, চিকিৎসার অভাব থাকে বলে দুর্গত মানুষ দিশাহারা হয়ে পড়েন। তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। চারিদিকে পানি, অথচ পান করার মতো পানীয় থাকে না। ফলে বিশুদ্ধ পানীয় জলের অভাবে পানিবাহিত নানা রকম অসুখ বিসুখ ছড়িয়ে পড়ে চারিদিকে। প্রিয় বন্ধুরা, এবারে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ 8 জেলায় কয়েক লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে শতাধিক গ্রামের লাখো মানুষ। তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি। আটকে পড়া পরশুরাম ও ফুলগাজী উপজেলা সহ অন্যান্য বিপদগ্রস্ত বাসিন্দাদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবকেরা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে প্রাণহানিও ঘটেছে। প্রিয় বন্ধুরা, বন্যা পরবর্তী সমস্যারও শেষ নেই। বন্যার পানি সরে যাওয়ার পর পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে। কৃষিক্ষেত্রে সমস্যা হয় প্রকট। বন্যায় ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কৃষকের ঘরে থাকে না বীজ, গোয়ালে থাকে না গরু, থাকে না কৃষি যন্ত্রপাতি। গভীর অগভীর নলকূপগুলো হয়ে যায় অকেচু। বন্যা পরবর্তী দুর্গত অঞ্চলের জনজীবন এবং কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে বলে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তবুও বলি, ভয়াবহ দুর্যোগে আমরা সাহস হারাইনি কখনো। বন্যা কবলিত মানুষের জন্য সরকারি বেসরকারি ত্রাণ নিয়ে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকে। সরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান উপদ্রুত এলাকায় দুর্গত মানুষের জন্য খাদ্য, বস্ত্র, ওষুধ, অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করে চলেছেন। বন্ধুরা, প্রকৃতিকে জয় করে মানুষ সভ্যতা সৃষ্টি করেছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে মানুষ চিরকাল বেঁচে থাকার স্বপ্ন দেখেছে। বন্যা নিয়ন্ত্রণ ও প্রতিকূলতায় টিকে থাকার জন্য দরকার শুধু পরিকল্পিত উদ্যোগের। প্রিয় বন্ধুরা, আসুন আমরা বন্যার্তদের সহযোগিতায় আমাদের সবটুকু দিয়ে তাদের পাশে দাঁড়াই, মানবতার সেবায় এগিয়ে যাই মনে প্রাণে। এই প্রত্যয় ব্যক্ত করে দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা দুজন, আমি লালটু হুসাইন এবং আমি চমচমি দেওয়ান।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন এবার দেখে আসি সূচির পাতায় আজ রবিবার দর্পণ আয়োজনে কি কি থাকছে আপনাদের জন্যে। ঐতিহাসিক ঘটনার উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে শুরুতেই সাজানো হয়েছে এই দিনে পর্ব আপনাদের জন্যে। আর এরপর ধারাবাহিক বিন্যাসে রয়েছে সংগ্রামের প্রতিচ্ছবি, কৃষ্টিকথা, রম্যক্ষণ, প্রান্তিক পরিবেশনায় আমাদের গান পর্বে পুরনো দিনের চলচ্চিত্রের একটি গান শোনাতে শোনাতে আজ আমরা বাড়ি ফিরব সবাই। এটাই হলো আজকের সূচি। ও হ্যাঁ বন্ধুরা, পুরো আয়োজন জুড়ে আমাদের পাশেই থাকবেন আশা করছি। কি থাকবেন তো? প্রিয় শ্রোতা বন্ধুরা, অতীতের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিন্যস্ত এই দিনে পর্ব দিয়ে শুরু করব আজকের প্রারম্ভিক আয়োজন। ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে এই দিনে পর্ব। প্রিয় বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা। 1853 সালের আজকের এই দিনে উত্তমাশা অন্তরীপ থেকে পৃথিবীর প্রথম ত্রিকোণ ডাকটিকিট ইস্যু করা হয়। 1939 সালের এই দিনে জার্মানির সেনারা পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এ যুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপর্যয়কর সংঘাতের নাম। অ্যাডলফ হিটলারের নেতৃত্বাধীন জার্মানির নাৎসি বাহিনীর আক্রমণে 1939 থেকে 1945 সাল পর্যন্ত ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশব্যাপী ছড়িয়ে পড়ে এ যুদ্ধ। এতে 7 কোটিরও বেশি মানুষ ও সেনা সদস্যের প্রাণহানি ঘটে। 1961 সালের এই দিনে সাবেক ইউগোস্লোভিয়ার রাজধানী বেলগ্রেডে 25টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জোট নিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। 1985 সালের এই দিনে 1912 সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রিয় বন্ধুরা, এবার বিশিষ্টজনদের জন্মদিনের কথা আপনাদের জানিয়ে দিতে চাই। নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ ফ্রান্সিস অ্যাস্টন জন্মগ্রহণ করেন 1877 সালের আজকের এই দিনে। হেনরি ফোরেল, তিনি একজন সুইজারল্যান্ডীয় এন্টোমোলজিস্ট। 1884 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। 1945 সালের আজকের এই দিনে চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার জন্মগ্রহণ করেন। চিত্রশিল্পে তার স্বতঃস্ফূর্ত পদচারণা, বাংলাদেশের নতুন শিল্প আঙ্গিকে পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহৎ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় স্যাফস গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপন সহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বারবার তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বন্ধুরা, জেনে নিলেন বিশিষ্ট জনদের জন্মদিনের কথা। এবার ঝটপট জানিয়ে দিচ্ছি শুভেচ্ছাটুকু। আপনারা যারা আজ দিনে জন্মগ্রহণ করেছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা। শুভ জন্মদিন। প্রিয় শ্রোতাবৃন্দ, এবারে জানাবো বরেণ্য ব্যক্তিদের পরলোক গমনের কথা। 1557 সালের আজকের এই দিনে ফরাসি অভিযাত্রী জ্যাক্স কার্টিয়ার মৃত্যুবরণ করেন। তাকে কানাডার অন্যতম আবিষ্কারক বলা হয়ে থাকে। 72 বছর বয়সে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস মৃত্যুবরণ করেন 1644 সালের এই দিনে। 1687 সালের আজকের এই দিনে ইংরেজ দার্শনিক হেনরি মুর পরলোক গমন করেন। মার্কিন গণিতবিদ হার্সেল কুরি মৃত্যুবরণ করেন 1982 সালের এই দিনে। প্রিয় বন্ধুরা, আজকের এই দিনে যাদের জীবন অবসান হয়েছে তাদেরকে জানাই অতল শ্রদ্ধা। বন্ধু শ্রোতা, জীবন মানেই প্রতিনিয়ত সংগ্রাম। এই সংগ্রাম কখনো শেষ হবার নয়। এই জীবন সংগ্রামকে কোনো নির্দিষ্ট ছকে ফেলা যায় না। কেউ সংগ্রাম করে অর্থ, বিত্ত আর খ্যাতির জন্য, আর কেউ বা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে। এবার দৃষ্টি ফেরাতে চাই সমাজের সেসব মানুষদের দিকে যাদের সাফল্য আমাদের অনুপ্রেরণা যোগায়। শুনবেন বন্ধুরা সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব। এই পর্বে কামাল মিনার গ্রন্থনায় ও উপস্থাপনায় শুনবেন সফল ব্যক্তিবর্গের সাফল্যের ইতিকথা। সুপ্রিয় শ্রোতা, সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
প্রিয় শ্রোতা, আজ আমরা এসেছি ঢাকা মহানগরীর নয়াপল্টন এলাকায় স্কাউট মার্কেটে। এখানে নতুন গাড়ির সাথে সাথে পুরাতন গাড়ির যন্ত্রাংশ ক্রয় বিক্রয় এবং নতুন যন্ত্রাংশ ক্রয় বিক্রয় হয়। প্রিয় শ্রোতা, এখানে এসে আমরা কথা বললাম একজন সংগ্রামী মানুষের সাথে, যিনি পড়াশোনা শেষ করে প্রথম জীবনে চাকরি করে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং চাকরি করতে করতে চাকরির উপর বিরক্ত হয়ে একসময় তিনি নতুন স্বপ্ন নিয়ে গাড়ির ব্যবসা কীভাবে করা যায় সেখান থেকে তার আজকের এই পর্যায়ে আসা। প্রিয় শ্রোতা, এখন আমরা সরাসরি তার সাথে কথা বলবো। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আপনার নাম এবং আপনার পরিচয় এবং আপনার শিক্ষা জীবনের শুরুটা একটু নিজের মুখে বলবেন। আমার নাম হচ্ছে আব্দুল মালিক সাগর। আমি দীর্ঘদিন গাড়ির চাকরি জগতে ছিলাম, চাকরি থেকে পাশে পড়াশোনা করেছি, কারণ এক ধরনের সংগ্রামী জীবন যাকে বলে আর কি, আমি সেই সংগ্রামী জীবন চালিয়ে গিয়েছি। আমি প্রথমেই চাকরি করি অটো প্লাস নামে একটি গাড়ির শোরুম আছে, সেটা হচ্ছে নতুন গাড়ি বিক্রি করা হয়। ঢাকায় আমি শিক্ষা জীবন পড়াশোনা শেষ করে দেন আমি চাকরিতে জয়েন করি এবং পাশাপাশি সেখানে মাস্টার্স কমপ্লিটের বিষয় সেটা আমি চাকরির অবস্থায় করি। আপনার কর্মজীবন সম্পর্কে একটু শুরু থেকে বলবেন। কর্মজীবন থেকে যদি আমি শুরু করি তাহলে প্রথমেই আমি একদম গাড়ির লাইনে, মানে যেটাকে বলা হয় শোরুমের অটো প্লাস যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের শুরু থেকে আমি শেষ পর্যন্ত ছিলাম। সেলস থেকে শুরু করে গাড়ি আপনার জাপান থেকে আসলে পরে সেটা আমাদেরকে আগে তখন রাত্রে গাড়ি আসতে রাত্র হয়ে যেত, আমাদের রাত্রে অনেকক্ষণ বসে থাকতে হতো। 3টা-4টা বাজে অনেক সময় গাড়ি আসতো, আমরা সারাক্ষণ সেই গাড়ির জন্য অপেক্ষা করতাম। সেই গাড়ি রিসিভ করে আমরা বুঝে শুনে রেখে তারপর দিন আমাদের সারাদিন অনেক কষ্ট সেখানে করতে হতো। প্রতিদিন গাড়ি আসতো, দেখা গেলো আমি 3 দিন থাকতাম, আরেকজন থাকতো 3 দিন, এগুলো করে আমাদের প্রতিদিন রাত জেগে জেগে কষ্ট করতে হতো। তারপরে আসার পরে সকালে আবার সেই গাড়িগুলোকে নিয়ে আমরা আবার সেখানে লোকজন দিয়ে পরিষ্কার করায়, নিজেরও পরিষ্কার করে সেটাকে বিক্রির উপযোগী করে সেটাকে আমরা সেটা রাখতাম। গাড়ির চাকা ধোয়া থেকে শুরু করে সম্পূর্ণ কাজ আমরা নিজের হাতে আমরা করতাম। তারপরে আবার আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাকে বিআরটিতে যে কাগজপত্র করতে হয় সেখানে যেতে হয়, সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আজকে হয়তো নাম্বারটা পেলাম না, হয়তো পরের দিন নাম্বারটা পেলাম, সেখানেও আমাদের অনেক কষ্ট। মানে সে গাড়ির ট্রেডে না আসলে আপনাকে আসলে বোঝানো যাবে না যে কী পরিমাণ কষ্ট করে আপনাকে এই ট্রেডে থাকতে হয়। কিভাবে এই গাড়ির ব্যবসা, মানে গাড়ির কেনা বেচার মধ্যে আসলেন? না, আমি যখন দেখলাম যে না দীর্ঘদিন যেহেতু আমি গাড়ির ট্রেডে আসি, তাহলে অন্য কোথাও যাওয়ার সময় আর সুযোগ আমার এখন আর নেই। হ্যাঁ, তো চিন্তা করলো যে না, যেহেতু আমি ট্রেডে আমার জীবনের বেশি সময় কেটে গেছে, সেখানে চাকরির বয়স আমার শেষ, কত চাকরি পাবো না। তো চিন্তা করলো যে এই ব্যবসাটা আমি করবো যেভাবে হোক, যেহেতু আমি ক্ষুদ্র চাকরি করতেছি, সেখান থেকে আমাকে আস্তে 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 সঞ্চয় করে দেন হচ্ছে আমি একটা গাড়ি ক্রয় করার ব্যবস্থা করা। কী গাড়ি? সেটা হচ্ছে পুরাতন গাড়ি, যারা আপনাকে জরাজীর্ণ অবস্থা কিনে সেটাকে আমরা ঠিকঠাক করে বিক্রি উপযোগ্য করে আমরা সেটাকে মার্কেটে বিক্রি করি। যেটা আমাদের স্কাউট মার্কেটে দেখতে পাচ্ছেন, শুধু না এখন ঢাকার বিভিন্ন জায়গায় দেখতে পারেন যে পুরাতন গাড়ি বিক্রি হচ্ছে। সেইটাকে আমি আমার ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছি বেশ অনেক বছর যাবত। এখন এটাই করছি। এক কথা বলতে যাচ্ছে যে আমি এটা এখন মোটামুটি আমি এটা দিয়ে স্বাবলম্বী যাকে বলা হয়, আমি স্বাবলম্বী। অর্থাৎ আপনার ব্যবসা হচ্ছে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করা। জি জি, যে অবস্থায় কিনেছেন সে অবস্থায় বিক্রি করে দেওয়া। এই সিস্টেমটা একটু বলবেন সংক্ষেপে। এটাও একটা কষ্টসাধ্য বিষয়। সেটা হচ্ছে যে যখন ধরেন আপনার একটা গাড়ি আছে, সেটা আমি আমাদের কিছু সোর্স থাকে বা নিজেরও খোঁজ খবর পাই, সেই মধ্যে আমরা সেখানে যাই, সেই গাড়িগুলো আমরা ক্রয় করি, করে তখন গাড়ির যে অবস্থা থাকে সেই অবস্থাকে আমরা বিবেচনা করে তাকে একটা দাম বলা হয়। উনি সেই দামটাকে শুনে বলছে এত না এত হবে, একটা মধ্যস্থ করে একটা দাম গাড়িটাকে নিয়ে আসে। সেটাকে আমরা নির্দিষ্ট গ্রেজ আমরা সেটা রেখে ওই পরিমাণ যে খরচ করতে হয়, ডেন্টিং, পেন্টিং, তারপর হচ্ছে আদার যে কাজ থাকে, ইঞ্জিনের কাজ, যা যে কাজ থাকে সেগুলো একটা কাজ আমরা করে সেটাকে একটা আবার রাস্তায় চলার মতো একদম উপযোগী করে রাখি। যেমন একটা কাস্টমার যখন আমাদের গাড়িটা নিয়ে যাতে সে কোনো ক্ষতির কারণ বা কোনো খরচে যেতে না পোয়াতে হয়, সেদিকটা আমরা বিবেচনা করে দেন হচ্ছে আমরা সেটা চেষ্টা করি সুন্দর একটা গাড়ি তাদেরকে দেওয়ার জন্য। তো আপনার কথায় বোঝা গেল যে চাকরি যেমন ঝামেলা ছিল, এখানেও এসে ঝামেলাটা কম না, কিন্তু একটা সুখের বিষয়, আসার বিষয় হচ্ছে আপনি নিজে নিজে ব্যবসা করতেছেন। এটা হচ্ছে একটা স্বাধীন, আপনি যখন একটা স্বাধীন থাকবেন, সে যে মনোযোগ আপনার যে ভিতরে যে শান্তি থাকবে সেটা কিন্তু পরাধীনতা থাকবে না। আমি শান্তি বোধ করতেছি, আমি ইচ্ছে করলে আমার মতো করে আসতে পারছি। যখন চাকরি করতাম আমাকে সকাল 10টার আগে এখানে হাজির থাকতে হতো, এসে ওনার মালিকের কথা মতো আমাকে চলতে হতো, কিন্তু এখন সেটা আমার করতে হচ্ছে না। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমি যে চিন্তা করতেছি, আমি নতুন গাড়িতে যে আমি কষ্ট করেছি সেই নতুন গাড়ির পেছনে অবশ্যই আমি একটা নতুন গাড়ির শোরুম দেওয়ার আমি চিন্তা ভাবনা করতেছি। যদি আল্লাহ আমার সহায় হন, ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করবো যে আগামীতে নতুন গাড়ির শোরুম দেওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনি যেন আপনার আশা যে নতুন গাড়ি একটা শোরুম করবেন সেটা যেন সফল হয়। সুপ্রিয় শ্রোতা, আমরা সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচ থেকে যারা এরকম সংগ্রামী, উদ্যোগী, যুবক, তরুণ যারা সফল হয়েছেন তাদের খুঁজে বের করে তাদের জীবন কাহিনী, তাদের সংগ্রামের পিছনের গল্পগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। প্রিয় শ্রোতা, আজ আমরা আব্দুল মালেক সাগরের সাথে কথা বললাম, তার সংগ্রামী জীবন সম্পর্কে জানলাম। আগামী পর্বে আবারও আপনাদের সাথে কথা হবে বাংলাদেশের অন্য কোনো জায়গায়, অন্য কোনো অঞ্চলের কোনো সংগ্রামী যুবকের সাথে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। একসময় এই দেশের বিভিন্ন এলাকাগুলো ছিল আলো ছড়ানো উঠোন, ছিল সবুজাভাব সৌন্দর্যের মাঝে শিল্প সমৃদ্ধের অপার সম্ভার। আজ সেসব স্থান নিয়ে প্রাসঙ্গিক কথা শুনব আমরা। কৃষ্টিকথা পর্বে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ও উল্লেখযোগ্য স্থান নিয়ে শুনবেন নিবন্ধ। লিখেছেন সাগর আহমেদ, উপস্থাপনায় মোহাম্মদ ইসহাক আলী। শ্রোতা বন্ধুরা, কৃষ্টিকথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা কৃষ্টিকথা পর্বে জানব মুন্সিগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। ইতিহাস, ঐতিহ্য আর বহু কীর্তিমান মনীষীর স্মৃতিধন্য মুন্সিগঞ্জ জেলা। এই জেলার প্রাচীন নিদর্শনসমূহের সাথে জড়িয়ে রয়েছে হাজারো গৌরব গাঁথা, সুখ দুঃখের নানা উপাখ্যান, সঙ্গীত, নাটক, নৃত্য, সাহিত্য, আবৃত্তি, সংস্কৃতির সকল শাখায় সমৃদ্ধ এই মুন্সিগঞ্জ। এ জেলার সুপ্রাচীন চন্দ্ররাজাদের ট্রাম্যশাসনের অঞ্জলি থেকে শুরু করে পাল, সেন, মুঘল, বারোভূঁইয়াদের কীর্তিতে সমুজ্জ্বল হয়ে একটি স্বাধীন বঙ্গরাজ্যের রাজধানী বিক্রমপুরের কীর্তিময় অংশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথেও জড়িত রয়েছে মুন্সিগঞ্জবাসীর অবিস্মরণীয় অবদান। বাংলাদেশের জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে এ জেলার পালন করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। মুন্সিগঞ্জের প্রাচীন নাম ছিল ইন্দ্রাকপুর। কথিত আছে, মুঘল শাসনামলে এই ইন্দ্রাকপুর গ্রামে মুন্সি হায়দার হোসেন নামের একজন ব্যক্তি ছিলেন। তিনি মুঘল শাসকদের দ্বারা ফৌজদার নিযুক্ত হয়েছিলেন। অত্যন্ত সজ্জন ও জনহিতৈষী মুন্সি হায়দার হোসেনের নামে ইন্দ্রাকপুরের নাম হয় মুন্সিগঞ্জ। কারো কারো মতে জমিদার এনায়েত আলী মুন্সির নামানুসারে মুন্সিগঞ্জ নামকরণ করা হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। এই দেওয়ানিকে প্রথম রাজত্ব প্রশাসন হিসেবে অভিহিত করা হয়। সে সময় মুন্সিগঞ্জ ঢাকা জেলার অংশ ছিল। 1769 খ্রিস্টাব্দে মিস্টার ডেলটন স্বাধীনভাবে রাজত্ব প্রশাসন পরিচালনা করতে থাকেন। তিনি সর্বোচ্চ জমিদারি ডাককারীদের অনুকূলে মহালগুলো লিজ দিয়েছিলেন। এদিকে লিজ প্রাপ্ত জমিদারগণ আবার সাব লিজ দিতে থাকলেন। স্বাভাবিকভাবেই রাজত্ব প্রশাসনে বিশৃঙ্খলা দেখা দেয়। 1776 থেকে 1781 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাদেশিক কাউন্সিল কাজ করে। ঢাকা কালেক্টরের আওতায় 1947 সালে মুন্সিগঞ্জ মহকুমা সৃষ্টি হয়। 1984 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলা ঘোষণা করা হয়। এর আগে জেলার প্রশাসনিক কাজ নিয়ন্ত্রিত হতো ঢাকা থেকে। মুন্সিগঞ্জ জেলা নদীবাহিত সমতল এলাকা। জেলার সকল অঞ্চলের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে নদী। মুন্সিগঞ্জের বেশিরভাগ এলাকা নিম্নভূমি বলে বর্ষার পানিতে অনেক সময় প্লাবিত হয়ে পড়ে। এ জেলার মধ্য দিয়ে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদী প্রবাহিত হওয়ায় বর্ষা মৌসুমে নদী তীরবর্তী এলাকাসমূহ নদী ভাঙনের কবলে পড়ে। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর গ্রামে মাটির নিচে চাপা পড়ে থাকা হাজার বছরের পুরনো বৌদ্ধবিহারের সন্ধান মিলেছে। প্রত্নসম্পদ ও ঐতিহাসিক নিদর্শন উদ্ধারের চালানো খনন কাজের মাধ্যমে এ বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়। এরই মধ্যে বৌদ্ধবিহারের 5টি ভিক্ষু কক্ষ উন্মোচিত হয়েছে। ধারণা করা হয় বৌদ্ধ ধর্মের জ্ঞান তাপস অতীশ দীপঙ্করের সঙ্গে এ বৌদ্ধবিহারের সম্পর্ক রয়েছে। মুন্সিগঞ্জের প্রাচীন উৎসব লোকসংস্কৃতি, দুর্গাপূজা, নববর্ষ, চৈত্র সংক্রান্তি উপলক্ষে যাত্রা, পালাগান, কবিগান, কীর্তনলীলা, বাউল গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। শ্যামসিদ্ধির মেলা এবং ঐতিহ্যবাহী ঝুলন মেলার প্রচলন রয়েছে। লাঠি খেলা প্রভৃতি উল্লেখযোগ্য। মুন্সিগঞ্জের নৌকাবাইজ দেশজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী নৌকাবাইজ। বিশাল উৎসবমুখর পরিবেশে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী এ নৌকাবাইজ অনুষ্ঠিত হয়। এ উৎসবে লাখো মানুষের ঢল নামে। বন্দরনগরী মিরকাদিম থেকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট পর্যন্ত 3 কিলোমিটার এলাকায় নৌকাবাইজ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ নৌকাবাইজ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন অঞ্চলের লোক আসে। প্রতি বছর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 60 মাল্লা, 50 মাল্লা এবং 25 মাল্লার নৌকা অংশগ্রহণ করে থাকে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে অন্য কোনো জেলা ও ঐতিহ্য নিয়ে।
বন্ধুরা, কেমন লাগছে আজকের দর্পণ? আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। এবার কৌতুক রসের স্পর্শ দিতে চাই আপনাদের। চলুন তাহলে কৌতুক শুনি। রম্যক্ষণ পর্বে আপনাদের জন্য মজার সব কৌতুক সংগ্রহ, সংকলন ও উপস্থাপন করেছেন ফারজানা সাগির শশী। পিন্টু একদিন একটা মেয়েকে প্রপোজ করলো। মেয়েটি মানা করে দিল। পিন্টু তখন মেয়েটিকে বলল, তুমি রাজি না হলে তোমার বাসার সামনে আমি 30 দিন দাঁড়িয়ে থাকবো, দেখবো কতদিন না করে পারো আমার এই ভালোবাসা প্রত্যাখ্যান করো তুমি। এইভাবে প্রায় 30 দিন মানে 1 মাস কেটে গেল। ছেলেটি প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত মেয়েটির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। 1 মাস যাওয়ার পর মেয়েটি অনুতপ্ত হলো। ছেলেটিকে বলল, না আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। 1 মাস তুমি আমার বাসার সামনে সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়েছিলে। রিয়েলি আই লাভ ইউ টু। এবার ছেলেটি বলল, যাও ভাগো, তোমার বাসার সামনে দাঁড়ায়া থাকতে থাকতে পাশের বাড়ির মেয়ের সাথে আমার প্রেম হয়ে গেছে। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। দুই বন্ধুই ভীষণ চালাক। এক বন্ধু আরেক বন্ধুকে বলল, কিরে তোর আব্বা না দাঁতের ডাক্তার, তোর ভাই দাঁত ছাড়ার জন্ম নিল কি জন্য? এবার দ্বিতীয় বন্ধু বলতেছে, তোর আব্বাও তো টেইলার, তাইলে তোর ভাই খালি গায়ে জন্ম নিল কি জন্য? মুরগির বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করলো, মা, মানুষের জন্ম হলে তাদের নামকরণ হয়, কিন্তু আমাদের নামকরণ কেন হয় না? মুরগির মা বললেন, আমাদেরও নামকরণ হয়, কিন্তু সেটা আমাদের মরার পর। যেমন শোন, চিকেন তন্দুরি, চিকেন বিরিয়ানি, চিকেন পাকোড়া, চিকেন চিলি, চিকেন টিক্কা, চিকেন রোল, চিকেন ফ্রাইড, চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যুপ, চিকেন বার্গার, কত নাম হয় আমাদের মরার পর। মন্টুকে চিঠি পড়ে শোনাচ্ছিল ঝন্টু। এই সময় সেখানে এসে হাজির হলো আবুল। আবুল এসে বলল, কিরে ঝন্টু, চিঠি পড়ে শোনাচ্ছিস ভালো কথা, কানে তুলা গুজে রেখেছিস কেন? ঝন্টু বলল, মন্টুর প্রেমিকার চিঠি তো, মন্টু চাই না আমি তার চিঠির কথা শুই না ফেলি, তাই কানে তুলা গুজে রাখছি। গৃহকর্তা গোয়ালাকে বলল, খাঁটি গরুর দুধ বলে তো দিলে, বাড়িতে নিয়ে এসে দেখি অর্ধেকটাই পানি। গোয়ালা বলল, আমি তো গরুটা খাঁটি বলছি, দুধ তো আর খাঁটি বলি নাইকা। পাশের বাড়ির কুকুরের চেঁচামেচির যন্ত্রণায় চাচি রাতে ঘুমাতে পারে না। তো একদিন গভীর রাতে, রাত 2টা বাজে, চাচা উঠে পাশের বাড়িতে গেল। 10 মিনিট পর বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসার পর চাচি বলল, ওদের কুকুরের জ্বালায় যে রাতে ঘুমাইতে পারি না, তুমি যে ওদের বাসায় গেলা এত রাতে, কি বেহিত করে আসলে শুননি? চাচা বলল, কুকুরটাকে আমাদের বাড়িতে নিয়ে আসছে, এবার ওরা বুঝুক যে প্রতিবেশীর কুকুরের চিৎকারে কেমন লাগে। আবুলের পাশের বাসায় থাকে এক তরুণী। আবুল মনে মনে ওই তরুণীটিকে পছন্দ করে। কিভাবে তরুণীর সাথে কথা বলা যায় সেই পায়তারা খুঁজতে লাগলো। তো একদিন আবুলের মাথায় একটা বুদ্ধি আসলো। আবুল গেল তরুণীর বাসায়, কলিং বেল চাপলো। তরুণী এসে দরজা খুললো। তো আবুল তরুণীকে বলল, আচ্ছা আপনাদের বাসায় কি চিনি আছে? হ্যাঁ আছে তো চিনি, কেন আপনার লাগবে? না না না, বলছিলাম কি চিনি যদি না থাকে আমাদের বাসায় এসে চাইতে পারেন, আমাদের বাসায়ও চিনি আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দর্পণের শেষ নিবেদন আমাদের গান পর্বে শুনবেন পুরনো দিনের চলচ্চিত্রের একটি গান। মানুষের মন ছায়াছবিতে শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী ও সামিনী ইয়াসমিনের কণ্ঠে শুনবেন আমি কতদিন কত রাত ভেবেছি, এই গানটি। কত রাত ভেবেছি আমি, কতদিন কত রাত ভেবেছি, ভেবেছি বলবো তোমারে একটি পুরনো কথা নতুন করে। কতদিন কত রাত ভেবেছি।
শোনাতে এলে গানে গানে, তাই কি শোনাতে এলে গানে গানে। না 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 সে কথা হয়তো বলেছে, হয়নি বলা তবু তেমন করে বলবো ভাবি আমি যেমন করে। কতদিন কত রাত ভেবেছি ভেবেছি বলবো তোমারে, একটি পুরনো কথা নতুন করে। কতদিন কত রাত ভেবেছি। হাজার বছর ধরে শিল্পী কবি কত রঙে এঁকেছে তারই ছবি। হাজার বছর ধরে শিল্পী কবি কত রঙে এঁকেছে তারই ছবি। বোঝাতে পারেনি তবু মনের সবই, বোঝাতে পারেনি তবু মনের সবই। না 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 সে ভাষা হয় না বোঝা, মনের ভাষা মন বুঝতে পারে। চোখের আমি কতদিন কত রাত ভেবেছি। কেমন লাগলো বন্ধুরা গানটি? আসলে ফিল্মের গান মানেই আমরা কিন্তু চলে যাই সেই সোনালি অতীতের দিনগুলোতে। ভালো লাগা এক ধরনের কাজ করে আমাদের মধ্যে, এক ধরনের উচ্ছ্বাস কাজ করে। বন্ধুরা, মানবজাতির দীর্ঘ ইতিহাস বলছে আমরা নানা দুর্যোগ থেকে সব সময়ই বেঁচে ফিরেছি, ঘুরে দাঁড়িয়েছি নতুন উদ্যমে। আমাদের দৃঢ় বিশ্বাস এবারেও তাই হবে। বন্যার্তদের জীবনের উপরে যে দীর্ঘশ্বাসের প্রভাব পড়েছে তা থেকে উত্তরণ ঘটবেই এবং আমরা উঠে দাঁড়াবই। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজনের শেষের কথাগুলো জানাতে চাই। আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম, উপস্থাপনায় আমরা দুজন, আমি লালটু হোসাইন, আমি চমচমি দেওয়ান, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রুহুল আমিন, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী, প্রযোজনায় আশিকুর রহমান।